আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আগামীকালকে আমাদের বাসায় মেহমান আসবে, সেজন্য আজকে রাতেই আমি টুকটাক কিছু প্রিপারেশন নিচ্ছি। যেহেতু রোস্ট, পোলাও বা বাংলাদেশি আইটেম রান্না করছি না, তাই আজকের প্রিপারেশন একটু অন্যরকম হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো আগামীকালকে প্ল্যান করেছি যে লেগ রোস্ট করব, সেই জন্য আগের দিন রাতেই আমি রোস্টটাকে ম্যারিনেট করে রাখছি। তো প্রথমেই লেগকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর টিস্যু সাহায্যে ড্রাই করে নিয়েছি। তো এখন ধারালো ছুরির সাহায্যে এভাবে একটু কেটে দিচ্ছি, যাতে করে মশলাটা মাংসের ভেতরে ভালো করে ঢুকে। লেগ রোস্টের অনেক অনেক রেসিপি আছে ইন্টারনেটে, বাট আমার কাছে যেটা ভালো লেগেছে বা আমার কাছে সহজ মনে হয়েছে ওইটাই আজকে আমি ট্রাই করছি। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। লেগ পিসকে এভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি। তো এখানে কয়েক পিস রসুনের কোয়া নিয়েছি আর রোজমেরি। তো রসুনের কোয়াগুলোকে মাংসের ভেতরে এভাবে রেখে দিচ্ছি। তো এখন ম্যারিনেশনের জন্য মশলাটা রেডি করব, সেজন্য একটা বোউলে ইয়োগর্ট নিয়ে নিয়েছি, টক দই, বাটারও দিয়ে দিলাম, আদা আর রসুন পেস্ট, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল পারপাস সিজনিং, গোলমরিচের গুঁড়ো, ক্রাশড চিলি, স্টেক সিজনিং দিয়ে দিলাম পরিমাণ মতো, পাপরিকা পাউডার, অর্গানো দিয়ে দিচ্ছি, থাইমস দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এরকম লেগ রোস্টে এত কিছু না দিলেও হয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি জাস্ট বাটার, সল্ট অ্যান্ড পেপার দিয়েও কিন্তু ম্যারিনেট করা হয়। তো যত মশলা দিবেন ততই টেস্ট বাড়বে, এই আর কি। তো লেমন জুসও দিয়ে দিলাম, ভালো করে একটু মিক্সড করে নিচ্ছিলাম। তখনই মনে হলো যে অয়েল তো দেইনি, সো অয়েল ছাড়া কিন্তু রোস্টটা খুবই ড্রাই হবে, তাই অয়েল অবশ্যই দিতে হবে। এরপর ফ্রেশ রোজমেরি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিক্সড করে নিচ্ছি। ম্যারিনেশনের মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো এখন লেগের উপর মশলাটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে রাব করে নিব লেগ পিসের উপর। তো উপরে আমি আরও কিছু রোজমেরি দিয়ে দিয়েছি, দিয়ে ক্লিম দিয়ে ঢেকে এখন ফ্রিজে রেখে দিব। যেহেতু আগের দিন আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি, পরের দিন বিকেলের দিকে আমি এটাকে ওভেনে ঢুকাবো। সো অ্যাটলিস্ট একদিন আগে চেষ্টা করবেন লেগ পিসকে ম্যারিনেট করে রাখার, তাহলে কিন্তু লেগ পিসের টেস্টটা খুবই ভালো আসে গ্রিল করার পরে আর কি। আমার গেস্টদের জন্য আমি ডেজার্টও বানিয়ে রেখেছি। আমি যাদেরকে ইনভাইট করেছি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। আপনারা হয়তো আমার ব্লগে অনেক অনেক নাম শুনেছেন বাট কখনোই দেখেননি। আমার ব্লগে মাঝে মধ্যে আপনারা শুনে থাকবেন। আমার এক ফ্রেন্ড আছে কুয়েতের, তো ওরা লন্ডনে এসেছে, তো ওদেরকেই দাওয়াত করেছি আগামীকালকে আসার জন্য। ডিনারে ওদেরকে ইনভাইট করেছি, যেহেতু ভিনদেশি মানুষ তাই দেশি খাবারের কোনো আয়োজন করিনি। তো কি আয়োজন করছি ব্লগটা দেখতে থাকুন, আপনারা দেখতে পারবেন। তো এদিকে আমি খুবই মজাদার একটা ডেজার্ট তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে টার্কিশ মিল্ক কেক। আমার হাতে বানানো এই ডেজার্টটা সবাই অনেক লাইক করেন, তো ভাবলাম ওদের জন্য এটা বানিয়ে ফেলি। যদিও আমার ফ্রেন্ড আমাকে বলেছিল আমি যাতে কোনো ডেজার্ট না বানাই, ও আসার সময় ডেজার্ট নিয়ে আসবে, তবুও আমার মন মানছিল না। মনে হচ্ছিল যে না, আমি যদি নিজের হাতে ওদের জন্য কিছু বানাতে পারি আমার কাছেই ভালো লাগবে। সো এদিকে আমি গতকাল রাতেই টার্কিশ মিল্ক কেকটা রেডি করে রেখেছিলাম। জাস্ট উপরে যে ক্যারামেলের লেয়ারটা আছে সেটাই এখন দিলাম, অ্যান্ড এই তো তৈরি হয়ে গেল টার্কিশ মিল্ক কেক। এই কেকটা যারা খেয়েছেন তারা জানেন এটা কত মজা। এই ডেজার্টের রেসিপি এর আগেও কয়েকবার আমার চ্যানেলে শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করছি না। তো যাই হোক, এটা হচ্ছে যেদিন আমাদের বাসায় গেস্ট আসবেন সেদিন সকালবেলা। তো গতকালকেই কথা ছিল যে এই চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো, বাট গতকালকে আমি আর সময় পাইনি, অনেক টায়ার্ডও ছিলাম। তো ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠেই ম্যারিনেট করে রেখে দিব, অ্যাটলিস্ট কয়েক ঘন্টার জন্য চিকেনগুলো ম্যারিনেট হবে। তো এখন এই চিকেনগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিব।
চিকেনকে ক্লিন করার জন্য আমি এখানে লেমন জুস ইউজ করছি। লেমনের খোসা দিয়ে এভাবে একটু ঘষে নিচ্ছি যাতে করে চিকেনের গায়ে যদি কোনো ময়লা থাকে সেটা চলে যায়। তারপর ঠান্ডা পানি দিয়ে আমি খুব ভালো করে ওয়াশ করে নিব। তো এখন ক্যালেন্ডারে রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা পানি ঝরে যায়। তো এখন আমি চিকেনকে ম্যারিনেট করার জন্য মশলাটা রেডি করব। সো এখানে বাটার নিয়ে নিচ্ছি। আজকে আমি যেভাবে চিকেনটা ম্যারিনেট করছি এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই জুসি হয়, সফট হয়, অনেক মজা হয়। সো এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি পাপরিকা পাউডার, মিক্সড হার্ব, অল পারপাস সিজনিং, ব্ল্যাক পেপার পাউডার, সল্ট, গার্লিক পাউডার, কিউমিন পাউডার, গরম মশলা সব উপকরণ দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে আদা ও রসুন পেস্টও দিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেটে সরিষা তেলও দিব। তো এখন ম্যাগি সিজনিং অ্যান্ড সয়া সস দিয়ে দিলাম। সব উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নিব। নাড়তে নাড়তে এরকম ঘন একটা পেস্ট হবে। তো এখন একটা সাইডে রেখে দিব। একটু আগে যে চিকেনকে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে এখন টিস্যুর উপর রেখে দিব আর টিস্যু দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ড্রাই করে নিব। এখন ছুরির সাহায্যে চিকেনের গায়ে একটু কাট করে দিচ্ছি যাতে করে মশলার ফ্লেভার খুব ভালো করে ঢুকে। মশলাকে খুব ভালো করে চিকেনের গায়ে রাব করে নিচ্ছি। আর এখানে আমি চামড়া সহ চিকেনটা রেখেছি যাতে করে চিকেনটা খেতে জুসি হয়, সফট হয়। আর গ্রিল চিকেনে এরকম চামড়া সহ রাখতে আমার কাছে বেশি ভালো লাগে। এতে করে চিকেনের উপরের অংশটা হবে ক্রিসপি এবং ভিতরটা হবে সফট অ্যান্ড জুসি। তো স্কিনের ভেতরেও আমি মশলাটা ঢুকিয়ে দিয়েছি অ্যান্ড ট্রাই করেছি যে স্কিনের ভেতরেও মশলাটা যাতে খুব ভালো করে মিক্সড হয়। তো চিকেনের সাথে আমি কিছু ভেজিটেবলও অ্যাড করব। এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু আর গাজর নিয়েছি, টমেটো মনে হয় দিয়েছিলাম। তো এখন চিকেনের পেটের ভিতর সব কিছু ঢুকিয়ে দিচ্ছি, মানে সবজি আর কি। তো সবজিতে ফ্লেভার অ্যাড করার জন্য এখানে সল্ট অ্যান্ড পেপার অ্যাড করেছি। একটু মিক্সড করেই আমি চিকেনের পেটের ভিতর ঢুকিয়ে দিচ্ছি সবজিটুকুন। এতে করে সবজি একটা ফ্লেভার থাকবে, সেই সাথে আমাদের বডির জন্য তো ভেজিটেবল ভালো, তাই না? চিকেনের পেটের ভেতর থেকে সবজি যাতে বের না হয় সেজন্য টুথপিক দিয়ে আটকে দিয়েছি। আর পা দুটোকেও একটু বেঁধে দিয়েছি যাতে করে সুন্দর একটা শেপে থাকে। যাই হোক, চিকেনের গায়ে ভালো করে মশলা লাগানো হয়ে গেছে। তো এখন ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য। সবচেয়ে ভালো হয় আগের দিন ম্যারিনেট করে পরের দিন গ্রিল করলে। এত সময় যদি আপনার হাতে না থাকে ট্রাই করবেন অ্যাটলিস্ট 4 ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করতে। গ্রিল খাবার যত বেশি ম্যারিনেট করে রাখবেন ফ্রিজে, মানে 24 ঘন্টা রাখলে তো খুবই ভালো, তবে এর কম রাখলেও সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট 4 ঘন্টা আগে ট্রাই করবেন ফ্রিজে রাখার। যাই হোক, চিকেনে ভালো করে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বিকেলের দিকে চিকেনটাকে ওভেনে ঢুকাবো। তো এদিকে আমি পাস্তাও তৈরি করে নিচ্ছি। আর এই পাস্তাটা কিন্তু টাটকা টাটকা খেতেই ভালো লাগে, মানে আগে তৈরি করে রাখা যায় না বা রাখলে ফ্লেভার ভালো আসবে না। সেই জন্য আমি একদম মেহমানরা আসার আগেই এটা রেডি করছি। তো আজকের খাবার যেহেতু একটু ডিফারেন্ট, তাই রান্নার সময়টা একটু বেশি লাগছিল, কারণ ভাত তরকারি দেখা যায় আমরা তো সবসময় খেয়ে অভ্যস্ত বা রান্না করে অভ্যস্ত, তাড়াতাড়ি রান্না করতে পারি। আর এই ধরনের খাবার তো আর সবসময় খাওয়া হয় না, সো আলাদাভাবে একটু প্রিপারেশন নিতে হয়। তো আমার ফ্রেন্ডের মেয়ে, ওর সাথে কিন্তু আমার খুব ভালো একটা বন্ডিং। আমি বলবো যে ও আমার আরেকটা মেয়ে, মাশাআল্লাহ এত সুইট। ওর নাম হচ্ছে বাসমা। তো আমার সাথে সাথেই থাকে, ওরা যখনই লন্ডন আসে তো ওর মা তো শপিং টপিং নিয়ে বিজি থাকে। আর বাসমা হচ্ছে আমার ওয়াফিকের বয়সী। এই বয়সের বাচ্চারা কিন্তু শপিং টপিং তেমন অনেকে পছন্দ করে না। তো বাসমা প্রেফার করে আমার সাথে থাকা, যেহেতু ও রান্নাবান্না করতে খুবই পছন্দ করে। তো আমি তো দেখা যায় প্রতিদিনই এইটা ওইটা বানাই, ও এটা খুবই লাইক করে, আমার সাথে বেকিং করতে পছন্দ করে। আমরা চাইনিজ খাবার একসঙ্গে অনেক বেশি বানাই। তো ও আমার সাথে থাকাই প্রেফার করে বেশি। ওর মাকে বলবে যে আমার সাথে থাকতে চায়, তো ওর মা আমার কাছে রেখেই শপিংয়ে চলে যায়। তো আমরা আসলে রান্নাবান্না করি, গল্প করি, মানে একদম ফ্রেন্ডের মতো। বাচ্চার বয়স তেমন না, বাট মেয়ে তো খুবই ম্যাচুয়ার্ড মাশাআল্লাহ বয়স থেকে, তো খুবই ভালো লাগে। তো ওকে জিজ্ঞেস করে করেই আজকে রান্নাবান্না করছিলাম যে ওর মা কি পছন্দ করে, ওর ভাইরা কি পছন্দ করে, ওর বাবা কি পছন্দ করে। অবভিয়াসলি গেস্ট আসলে আমাদের সবার কাছেই কিন্তু ভালো লাগে যে আমাদের গেস্টরা কি পছন্দ করে সেটা রান্না করতে। এতে করে গেস্টরাও দেখা যায় মনের মতো খেতে পারে। অনেক কথা বলে ফেললাম, কিন্তু রেসিপিতে কী কী দিয়েছি সেটাই তো বলা হলো না।
তো কী কী উপকরণ দিয়েছি নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। ইনশাল্লাহ অন্য এক সময় ভালো করে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আজকে এটা খেতে এত বেশি মজা হয়েছিল। আমার ফ্রেন্ড খাওয়ার পরে খুব বেশি তারিফ করছিল যে খুবই টেস্টি হয়েছে। ও রেস্টুরেন্টে নাকি পেস্তো পাস্তা সবসময় ট্রাই করে, কিন্তু রেস্টুরেন্ট থেকেও নাকি ভালো হয়েছে আমার এই পেস্তো পাস্তা। তো এটা শোনার পরে আসলে খুব বেশি ভালো লাগছিল। আমার বান্ধবী কিন্তু খুবই খাবার নিয়ে শৌখিন আর কি। ওরা বিভিন্ন রেস্টুরেন্টে যায়, খাবার দাবার ট্রাই করে। মানে ওরা ঘরে তো রান্না করে না, দেখা যায় ওদের বাইরেই খাওয়া হয়। আর লন্ডনের যত রেস্টুরেন্ট আছে মোটামুটি আমার মনে হয় ওদের ট্রাই করা হয়ে গেছে। তো যাই হোক, এটা শুনে খুবই ভালো লাগলো যে না, যাদের জন্য রান্না করেছি তাদের ভালো লেগেছে। তো এখানে আরেকটা চুলায় আমি কিছু পটেটো রোস্ট করে নিচ্ছি। আর এটা খেতে যে কি মজা হয়েছিল, এভাবে আপনারা পটেটো টোস্ট করে, মানে আলু রোস্ট করে, সরি টোস্ট না, রোস্ট করে দেখবেন, খুবই টেস্টি হয়। রোস্ট পটেটো তৈরি করতে এখানে বড় সাইজের বেকড পটেটো ইউজ করছি। তো পটেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এরপর পানিতে লবণ আর গোলমরিচের পাউডার দিয়ে আলুকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন পানি ঝরিয়ে, তো এখন মিক্সড হার্ব, ব্ল্যাক পেপার পাউডার, স্বাদমতো লবণ, গার্লিক পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে আলুটা খেতে খুবই ক্রিস্পি হবে, মানে রোস্ট পটেটো যেটাকে বলে আর কি, ওইরকমই হবে। তো এখন একটা ট্রেতে নিয়ে নিচ্ছি, কারণ একটু পরে ওভেনে ঢুকিয়ে দিব। সব শেষে বেশি করে কুকিং অয়েল দিয়ে দিব উপরে। এরপর ওভেনে রেখে দিব 200 ডিগ্রিতে আধা ঘন্টার জন্য। আর আরেকটা ট্রেতে কিন্তু আরও সবজি সেদ্ধ করা হয়ে গেছে। আজকের খাবারগুলো যেমন, এটার সাথে কিন্তু রোস্ট পটেটো বা রোস্ট ভেজিটেবল হলেই বেশি ভালো লাগে। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, ব্লগের শুরুতেই দেখিয়েছিলাম যে ল্যাম্ব লেগ মেরিনেট করে রেখেছিলাম ফ্রিজে। তো ওইটাই এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখনই ওভেনে ঢুকিয়ে দিব। আজকে যে ল্যাম্ব লেগ ইউজ করছি রোস্ট করতে, সেটা বেবি ল্যাম্ব ছিল, তাই কুক হতে বেশি একটা সময় লাগবে না। বিকাল থেকে আবারও ভ্লগ স্টার্ট করেছি। তো বিকেল 4:30টার দিকে আমি এটাকে ওভেনে রেখেছিলাম। এটা কুক হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। যেহেতু আমার গেস্টদেরকে বলেছি 6:30টার দিকে আসার জন্য, তো আমি চাচ্ছিলাম সব কিছুই যাতে ওনারা আসার আগে আমি করে রাখি, যাতে করে ওনারা আসার পর ওনাদেরকে প্রপার টাইম দিতে পারি। তো এখন ল্যাম্ব লেগকে 200 ডিগ্রিতে 2 ঘন্টার জন্য ওভেনে রেখে দিয়েছি। এই সকল খাবারের সাথে রাইস থাকলে খুব ভালো হবে, তাই ঝটপট একটা আরবিয়ান ইয়েলো রাইস রান্না করে নিচ্ছি। গ্রিল চিকেন, মিট অথবা ফিশের সাথে কিন্তু খুব ভালো লাগে এই রাইসটা। ইয়েলো রাইস তৈরি করার জন্য প্রথমেই ঘি আর তেল দিয়ে দিয়েছি। তেল আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, স্টার এনিস দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ইয়েলো রাইস তৈরি করার জন্য বাসমতি চাল ব্যবহার করছি এখানে। চালটাকে ভালো করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো এখন চালটুকুনো দিয়ে দিলাম। নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি। তো কিছু গুঁড়া মশলাও অ্যাড করব এখানে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল পারপাস সিজনিং, গার্লিক সল্ট দিয়ে দিলাম। সব কিছুকে এখন আবারও ভালো করে মিক্সড করে নিব। কম আঁচে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চালটাকে। এদিকে আমার আইব সোনা চলে এসেছে আমাকে হেল্প করতে। কিচেনে যখনই কাজকর্ম করি আমার বাবাটা সবসময় আসে আমাকে হেল্প করতে। তো যাই হোক, এদিকে চালটাকে ভাজা হয়ে গেছে। তো এখন চিকেন স্টক দিয়ে দিচ্ছি পানির বদলে। এতে করে ইয়েলো রাইসটা খেতে খুবই সুস্বাদু হবে। এখানে 2 কাপ চালে 4 কাপ চিকেন স্টক দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি আনটিল রাইসটা সিদ্ধ হচ্ছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে এখানে কোনো লবণ এড করিনি আমি। যেহেতু চিকেন স্টকে লবণ থাকে তাই এক্সট্রা লবণ এখন আর দেইনি। চালটা যখন সিদ্ধ হয়ে যাবে, যদি দেখি যে লবণ কম, তখন হয়তো একটু লবণ এড করব। মিডিয়াম আছে প্রায় 10 মিনিটের মতো চালটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে আর চালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিটের মতো দমে রেখে দিব কম আছে, একদম কম আছে। তো এখন আমার গেস্টদের জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। সবসময়ই দেখা যায় আমার বাসায় যখনই গেস্ট আসে আমি ট্রাই করি একটা ওয়েলকাম স্পেশাল একটা ড্রিঙ্কস বানানোর জন্য। তো আজকেও এর ব্যতিক্রম না। আজকে বানাবো হচ্ছে পিনা কলাডা। এই ড্রিঙ্কসটা আমি পার্সোনালি খুবই পছন্দ করি। যখনই রেস্টুরেন্টে যাই, যদি পিনা কলাডা থাকে মেনুতে, আমি সেটা অবশ্যই অর্ডার করি। তো যেহেতু এটা বানানো আমি শিখেছি কিভাবে বানাতে হয়। ইয়েস বাবা, থ্যাংক ইউ। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পিনা কলাডা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু হাতের কাছে রেখে দিয়েছি। যেমন পাইনাপল জুস, পাইনাপল চাংস, কোকোনাট ক্রিম আর কোকোনাট মিল্ক।
আমার তৈরি এই ড্রিঙ্কসটা কিন্তু রেস্টুরেন্টের পিনা কোলাডাকেও হার মানায়। চাইলে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। ড্রিঙ্কসটা তৈরি করার জন্য প্রথমেই ব্লেন্ডারে কোকোনাট ক্রিম দিয়ে দিয়েছি। এই রেসিপিতে কোকোনাট মিল্কের পাশাপাশি অবশ্যই কোকোনাট ক্রিম ইউজ করবেন। যেহেতু ব্লেন্ডার সাইজে একটু ছোট, তাই দুবারে ড্রিঙ্কসটা বানাবো। কোকোনাট ক্রিম 4 টেবিল চামচ, পাইনাপল চাংস 1/4 কাপ, কোকোনাট মিল্ক হাফ কাপ থেকে একটু বেশি, আর সব শেষে পাইনাপল জুস দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো। এই পর্যায়ে চিনিও অ্যাড করতে পারেন, তবে আমি একদমই ভুলে গিয়েছিলাম। ব্লেন্ড করার পরে মনে হয়েছে যে চিনি তো অ্যাড করিনি। তো এখন ব্রাউন সুগার অ্যাড করে নিয়েছি, আবারও ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন জগে ঢেলে নিচ্ছি। জগে ঢেলে নেওয়ার পর ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটা পরিবেশন করতে হয়। পরিবেশন করার আগে আপনারা চাইলে আইসও অ্যাড করতে পারেন। খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। এখন যে গরম পড়েছে, বাংলাদেশে বলুন বা ইউকেতে বলুন, এই ওয়েদারে কিন্তু পারফেক্ট একটা ড্রিঙ্কস এটা। তো এখন লেমলেগো ওভেন থেকে বের করে নিয়েছি। একটু চেক করে নিয়েছিলাম যে ঠিকমতো কুক হচ্ছে কিনা। আর উপরে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে রোস্টটা ড্রাই না হয়। তো মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই জুসি লাগছিল আর খুব সুন্দরভাবে কুক হচ্ছে। তো আমি এতে কিছু হার্বসও অ্যাড করেছিলাম, সেই সাথে অরেঞ্জও অ্যাড করেছি। তো এখন আমি যেটা করব, লেগ থেকে যে তেলটা বের হয়েছে সেই অয়েলটুকুন আবারও লেমের গায়ে সুন্দর করে এভাবে লাগিয়ে দিচ্ছি। এই ল্যাম রোস্টে আমি কিছু সবজিও অ্যাড করব। এখানে ক্যাপসিকাম, আলু, টমেটো, গাজর, পেঁয়াজ এগুলো দিয়েছি। দিয়ে আবারও ফয়েল দিয়ে ঢেকে প্রপারলি কুক হওয়া পর্যন্ত ওভেনে রেখে দিব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে ফ্রিজে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। তো এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, যেহেতু একটু পরেই মেহমান চলে আসবে। তো মশলা দিয়ে আবারও চিকেনটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন ওভেনে দিয়ে দিলাম। যেহেতু এটা বেবি চিকেন, তাই চিকেন কুক হতে বেশি একটা সময় লাগবে না। তো এদিকে লেগও প্রপার কুক হয়ে গেছে। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, দেখতেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে। তো এদিকে চিকেনটাও হয়ে গেছে। চিকেন থেকে যেই জুসটা বের হয়েছে সেটাই আমি চিকেনের গায়ের উপর দিয়ে দিয়েছি, যাতে করে চিকেনটা জুসি অ্যান্ড সফট থাকে। তো আজকে যে খাবারগুলো রেডি করেছি, এই খাবারের সাথে যদি সালাদ না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি একটা সালাদ বানিয়ে নিয়েছি, আর এই সালাদটা আমার ফ্রেন্ডের হাজব্যান্ড যে কি পছন্দ করেছে, আমার কাছ থেকে ওরা রেসিপিও নিয়েছে। ওকে বাবা, ওকে। আমার কাছ থেকে ওরা রেসিপিও নিয়েছে যে আমি কিভাবে এই সালাদটা বানিয়েছি। এই মজাদার সালাদ তৈরি করতে এখানে মিক্সড সালাদ লিভ নিয়েছি, স্পাইস অ্যান্ড হার্ব মিক্স করা অলিভ, চিজ, ব্ল্যাক পেপার পাউডার, চেরি টমেটো, কিউকুম্বার, সালাদ সস, লেমন জুস, সল্ট দিয়ে মিক্সড করে ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। আর আমার গেস্ট আসার কিন্তু বেশি সময় বাকি নেই, তবে বেশিক্ষণ আগে এটাকে মিক্সড করে রাখবেন না, যেহেতু আমার গেস্টরা ভেরি সুন চলে আসবে অ্যান্ড আমিও খাবারগুলো ভেরি সুন সার্ভ করে ফেলবো, সেই জন্যই মিক্সড করে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি অনেক কাজ করেছি যেগুলো আসলে ভিডিওতে দেখানো হয়নি। আমি উপরে গিয়েছি, ফ্রেশ হয়েছি, বাচ্চাদেরকে রেডি করেছি, ঘরের যে টুকটাক ক্লিনিং আছে ওইগুলোও করেছি। তো সব কিছুই আসলে ব্লগে তো আর তুলে ধরা সম্ভব না। তো আজকে মেইনলি চেয়েছিলাম যে ভিনদেশি গেস্টদের জন্য আমি কিভাবে আয়োজন করি বা কিভাবে প্রিপারেশন নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করার। তো জানি না কতটুকু শেয়ার করতে পেরেছি বা কতটুকু আপনাদের কাছে ভালো লাগবে, তবে আমি ট্রাই করেছি যতটুকু সম্ভব শেয়ার করার বা আমার কাজগুলো ফুটিয়ে তোলার। একটু আগে আমার গেস্টদের জন্য যে ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়েছি ওইটা একটু পরে গ্লাসে পরিবেশন করব। তার আগে যে গ্লাসে পরিবেশন করব ওই গ্লাসটাকে একটু সুন্দর করে চিনি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এখানে চিনিতে আমি একটু পিঙ্ক ফুড কালার মিক্সড করে নিয়েছি, এতে করে চিনিটা পিঙ্ক হয়ে গেছে। এরপর লেমন জুসে গ্লাসটাকে চুবিয়ে চিনিতে একটু গড়িয়ে নিয়েছি। তো সুন্দর একদম সিম্পলভাবে গ্লাসটা ডেকোরেট করা হয়ে গেছে। তো এখন ঠান্ডা ঠান্ডা পিনা কোলাডা এই গ্লাসে সার্ভ করছি। ড্রিঙ্কসটা দেখতে যাতে আরও সুন্দর আর অ্যাট্রাকটিভ লাগে সেজন্য রাসবেরি উপরে দিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে আমার গেস্টরা চলে এসেছে। ঠিক 6:30টায় ওরা আমাদের বাসায় এসেছে। আমি 6:30টার টাইমই দিয়েছিলাম। আসলে ভিনদেশি মানুষ টাইমের দিকে একদম
পাক্কা। আমি তো পারি না এত টাইম টেবিল মেনটেন করতে। আর অবশ্যই ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসলে ওইভাবে পারাও যায় না অনেক সময়। অনেক ক্ষেত্রেই পারি, আবার অনেক ক্ষেত্রেই পারি না। তো সময় মতো আসায় খুবই ভালো লাগছিল যে আমি যে প্ল্যান করছি ঠিক সেইভাবে সব কিছু করতে পারবো। সো আমার ফ্রেন্ডের সাথে বেশ কিছুক্ষণ গল্প সল্প করলাম। এরপর আমার হাজব্যান্ড মেলিসা ওরা গল্প করছে লিভিং রুমে ওদের সাথে। আর এদিকে আমি কিচেনে এসেছি জাস্ট ঝটপট বাকি যে কাজগুলো আছে ওইগুলো গোছাতে। তো এখন একে একে সব খাবার টেবিলে সার্ভ করে নিচ্ছি। এদিকে ওভেনে ইয়কশোর পুডিংও গরম করে নিয়েছি, কারণ গ্রিল চিকেন লেমের সাথে ইয়কশোর পুডিং আর গ্রেভি থাকলে খুবই ভালো লাগে। গ্রেভি ছাড়া এই খাবারগুলো অতই বড়। এদিকে সব খাবার টেবিলে সার্ভ করা হয়ে গেছে। একটু পরেই আমার গেস্টদেরকে ডাকবো। জানি না কেন ক্যামেরাতে বা ভিডিওতে খাবারের কালারগুলো একটু অন্যরকম লাগছে, সরাসরি কিন্তু আরও সুন্দর এবং লোভনীয় লাগছিল। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, যেমন ল্যাম্ব লেগ রোস্ট এটা দেখতে খুবই সুন্দর গোল্ডেন কালারের হয়েছে, বাট ভিডিওতে একটু ডার্ক মনে হচ্ছে। যা যা বানিয়েছি সব কিছু টেবিলের উপর রেখে দিয়েছি। তো মাশাল্লাহ আমার গেস্টরা কিন্তু আজকের খাবারের আয়োজন খুবই পছন্দ করেছেন। সবকটি খাবার ওনারা খুব এনজয় করে খেয়েছেন আর খুব তারিফ করছিলেন আর কি। আসলে একজন হোস্টের কাছে এটাই সবথেকে বড় পাওয়া। যে কোনো দাওয়াতেই আমরা অনেক শ্রম দিয়ে থাকি, আমরা যারা গৃহিণীরা আছি বা যারাই পার্টি আয়োজন করি এরকম বা এরকম গ্যাদারিংয়ের আয়োজন করি, যে কোনো পার্টি বা ছোটো হোক বড় হোক যে কোনো দাওয়াতের আয়োজনেই কিন্তু অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক সময় দিতে হয়। আর সব কিছুর সার্থকতা তখনই আসে যখন যাদেরকে দাওয়াত দিবেন বা আপনার গেস্টরা খাবার খেয়ে তারিফ করবে, ওনাদের কাছে ভালো লাগে, বা দেখছি যে আমার গেস্টরা খুব এনজয় করে খাওয়া দাওয়া করছে, মানে এটাই আমার শান্তি আর কি। যাই হোক, আমাদের মেইন খাবার শেষে অনেকক্ষণ গল্প সল্প হলো, খাবার টেবিলও দেখা গেছে অনেক গল্প জমে গিয়েছিল। তো এখন ডিজার্ট খাওয়ার পালা। আস্তে আস্তে সব ডিজার্ট সার্ভ করছি। এদিকে আমার ফ্রেন্ড চকলেট কেক, তারপর হচ্ছে অ্যাপলের একটা কেক নিয়ে এসেছে। আমি যে টার্কিশ মিল্ক কেক বানিয়েছি ওইটাও সার্ভ করেছি। সবাই মিলে খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। আর আজকের ভয়েস ওভারটা অর্ধেক আমি বাসার ভেতরে বসে দিয়েছি আর অর্ধেক বাইরে, মানে গার্ডেনে বসে বসে দিয়েছি। হয়তো চারদিক থেকে অনেক নয়েজ আসতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আয়ুব খেলা করছিল, ওকে নিয়ে নিয়ে ভয়েস ওভার দিয়েছি। ভিডিওতে ভয়েস ওভার সময় মতো দিতে পারি না, সেজন্য ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়। যাই হোক, আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।